This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট। চাকরি দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ তার জামিনের আবেদনের দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতায় ইডির বিশেষ আদালতকে নির্দেশ শীর্ষ আদালতের। আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, নিষ্পত্তি না, 10 দিনের মধ্যে এই জামিন আবেদনের শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, কুন্তল ঘোষের তরফে আইনজীবী আজকে আবেদন জানান যে তার যে আবেদন অর্থাৎ জামিনের এই আবেদন বা অন্যান্য যে সমস্ত দুর্নীতির তদন্ত চলছে সে বিষয়ে শুনানির প্রায় অধিকাংশ শুনানির কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও নতুন একটি বেঞ্চে আবার নতুন করে শুনানি শুরু হয়েছে। ফলত তার জামিন ঘিরে একটি অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে এবং সেই কারণের জন্যই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে তার এই জামিনের আবেদনে দ্রুত শুনানি হয়। এবং আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে 17ই অক্টোবর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে, তার আগে 10 দিনের মধ্যে যেন এই জামিনের শুনানি দ্রুত শেষ করা হয় সিবিআই এর স্পেশাল কোর্টে। ধন্যবাদ জ্যোতির্ময়। এবার জানাবো আপনাদের পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত আপডেট। জেল হাসপাতালে ভর্তি তিনি। গতকাল সন্ধ্যায় অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়, তারপরেই জেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে চায় সিবিআই, আর সেই মর্মে গতকাল বিশেষ সিবিআই আদালতে আবেদন করে সিবিআই এর আবেদন মঞ্জুর হয়ে যায় বিশেষ সিবিআই কোর্টে। অসুস্থতার কারণে বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আজ অয়নশীলকে আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় সুপ্রিম কোর্টে তিনি। জামিনের মামলা দ্রুততার সঙ্গে শুনতে হবে নিম্ন আদালতকে। সব পক্ষকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। 10 দিন পরে এই মামলার পরবর্তী শুনানি বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার এজলাসে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না, কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে। আজ থেকে আবারও পূর্ণ কর্মবিরতির পথে বসতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। তিলোত্তমা ধর্ষণ খুনে সুবিচার চেয়ে হাসপাতালে নিরাপত্তা সহ তাদের দাবি রয়েছে। 10 দফা দাবি রয়েছে তাদের। কর্মবিরতি ইতিমধ্যেই চলছে। ডাক্তারদের কর্মবিরতিতে সাধারণ মানুষের হয়রানি, কিন্তু টিভি9 বাংলা মানুষের পাশে। মানুষের হয়রানি একেবারেই সমর্থনযোগ্য নয়। হাসপাতালে ভোগান্তি এই দায় জুনিয়র ডাক্তাররা কি এড়াতে পারেন এ প্রশ্ন টিভি9 বাংলা তুলছে। তার কারণ আমরা মানুষের পাশে। টানা কর্মবিরতিতে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে গরিব মানুষ তারা ভুগছেন, তারা পরিষেবা পাচ্ছেন না, তাদের নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তাই প্রশ্ন, কর্মবিরতি চলবে কদিন? সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা কেন? তাই কি এড়াতে পারেন জুনিয়র ডাক্তাররা? মানব সেবার শপথ কোথায় গেল? রোগী ভোগান্তির বিষয়টি কি বিবেচনা করা উচিত নয় জুনিয়র ডাক্তারদের? রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার হাল বিপর্যস্ত, তাই এড়াতে পারে সরকার? চিকিৎসকদের নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য সরকারের। সব মিলিয়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার একদিকে, রাজ্য সরকার অন্যদিকে। তাদের দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত, তারা কর্মবিরতি করছেন, ফলে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না। আমাদের কি হবে অসহায় আরতি রোগীদের? রাজ্য জুড়ে এই ছবি। তাই মানুষের পাশে টিভি9 বাংলা। জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সে আন্দোলনের পাশাপাশি তারা পরিষেবা বন্ধ যেন না করেন, সেই জন্য তাদের কাছে টিভি9 বাংলারও আবেদন। কোনোভাবেই মানুষের হয়রানি টিভি9 বাংলা সমর্থন করে না। সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং
হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ, ডাক্তারেরই দোষ, সেইটাকে এস্টাবলিশ করার যেভাবে চেষ্টা হচ্ছে, সেই জায়গাকে তীব্র প্রতিবাদ জানিয়ে, তীব্র ধিক্কার জানিয়ে আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। বিশিষ্ট চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য এ নিয়ে কি বলছেন আপনাদের শোনাবো। আরজিকর মেডিকেল কলেজে দেওয়াল ভাঙতে একদিন লাগে, অথচ নিরাপত্তা এবং সুরক্ষার দেয়ালকে তুলতে এখনো 12 দিন কেটে গেল, কোনো সদর্থক ব্যবস্থা গ্রহণ করা হলো না। আর 26% হাসপাতালে সিসিটিভি ইনস্টল করা হয়ে গেছে, বা ওয়াশরুম করা হয়েছে, বা ওয়াটার পিউরিফায়ার করা হয়েছে। এই তথ্যগুলো কিন্তু বাস্তবে কি হয়েছে তা আমরা কেউই জানি না। বিভিন্ন জায়গায় যেভাবে উপর্যুপরি থ্রেড সিন্ডিকেট চলছে এবং জনপ্রতিনিধিরা বিভ্রান্তমূলক মন্তব্য করছেন, তার জন্য আমাদের নিরাপত্তা এবং সুরক্ষার আরও প্রয়োজন বলে আমরা মনে করি। রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন আপনাদের শোনাবো। সজল ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলছেন শোনাবো। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কি বলছেন। তারা এই মানে একেবারে এই পূর্ণ কর্মবিরতি থেকে তারা একটু সরে আসলে বোধহয় ভালো হতো। আমরা ডাক্তারদের নিঃশর্ত সমর্থন দিয়েছি, আগামী দিনেও দেব, কিন্তু মাথায় রাখতে হবে যে পুজোর সময় ডাক্তার শর্টেজ থাকে এমনিতেও, তারপর যদি এই পূর্ণ কর্মবিরতি হয়ে যায় তাহলে একটা সমস্যা দেখা দেবে। বাংলার মানুষের কথা ভেবে আমি আবেদন করব, এটা আমার ব্যক্তিগত কথা, আমি আবেদন করব যে আপনারা এটাকে পুনর্বিবেচনা করুন। পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা, নজরদারির ব্যবস্থার সমস্ত কাজ চলছে, সেখানে দাঁড়িয়ে এই পুজো উৎসবের মরশুম, ওদিকে বন্যা, এই অবস্থায় আবার কর্মবিরতি, এটা কারা করছেন, কাদের পরামর্শে করছেন, কেন করছেন? সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরকে আপনারা বাধ্য করছেন হয়রানি থেকে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমের দিকে যেতে বেশি খরচা হবে। দয়া করে আপনারা এগুলো পুনর্বিবেচনা করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে তিনি বারবার অতীত আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন, আপনারা কাজে যোগ দিন। ডাক্তাররা তাদের কর্মবিরতিতে রয়েছেন ঠিকই, কিন্তু তাদের এই কর্মবিরতির ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে, বিভিন্ন হাসপাতালগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের তেমনই বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। প্রথমে মালদা মেডিকেল কলেজের ছবিটা একবার দেখুন, সেখানে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ডাক্তার না থাকাতে আমার পেশেন্টের এইরকম অবস্থা হচ্ছে। ডাক্তার আসছে না, আসছে তো এই একটুখানি কি লিখছে কি করছে ওটা চলে যাচ্ছে। ডাক্তার নেই বলে তো আমরা অসুবিধায় পড়ে আছি। কিরকম অসুবিধা? যে ডাক্তার বাবুরা আসছেন না, দেখছেন না পেশেন্টদেরকে। অসুবিধা হলো যে আমরা এলাম অতটা বাচ্চা নিয়ে, রিস্ক নিয়ে, এখন আর দেখবেন না, আবার আমাদেরকে 2 দিন পর আসতে হবে।